Welcome back. You are watching Iron Legal Show, where we discuss the law that works for you. শাফি ভাই, বিরতির আগে আমরা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। আমরা গ্রান্ট অফ লিজ জানলাম যে একটা গ্রান্ট অফ লিজে কী কী হতে পারে, গ্রান্ট অফ লিজের যদি ওয়ার্ক না হয় কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়। এখন আমরা কথা বলবো যে অ্যাসাইনমেন্ট নিয়ে। যখন আমরা শুনি যে একটা অ্যাসাইনমেন্ট করবে একটা লোক একজন, তখন আমরা আসলে প্রথম কোন জিনিসটা আমাদের চোখে ভাসে বা আমরা টেনেন্টকে বলি, আমরা ক্লায়েন্টকে বলি? আমরা অ্যাসাইনমেন্ট যখন হয় আমরা বুঝতে হবে যে অ্যাসাইনমেন্ট কোন সময় হয়। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যেখানে এক্সিস্টিং একটা লিজ আছে, যে টেনেন্ট এখন শপে আছে সেই টেনেন্টের একটা লিজ আছে, এই লিজটাকে আমাকে অ্যাসাইন করা হবে। সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রথমে এই লিজটাকে আন্ডারস্ট্যান্ড করা। সো যারা এই ধরনের কমিটমেন্টে যাবেন বা ভবিষ্যতে আপনার লিজ নেওয়ার চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টের জন্য, আই উড স্ট্রংলি সাজেস্ট দেম গো টু এ সলিসিটার। আচ্ছা, শুরুতেই এবং লিস্টটাকে পড়ে নেওয়া, এই লিজের ভিতরে কি আছে, এটা আপনার ফেভারেবল কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশন ফেভারেবল কিনা, এখানে ব্রেক ক্লোজ আছে কিনা, যেগুলো আমরা আগে ডিসকাস করছি, অল্টারেশন, রি-এন্ট্রি, ব্রেক ক্লোজ, রেন্ট রিভিউজ ডেট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। সো এই লিস্টটা প্রথমে কোনো লিগ্যাল অ্যাডভাইজারের কাছে শরণাপন্ন হওয়া, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, এই লিজের ভিতরে কী কী আছে, এটা আপনার জন্য ফেভারেবল কিনা, বা আপনি যে বিজনেসটা করবেন এইটার জন্য এটা কতটুকু কম্পাটেবল। যেমন আপনার ফর এক্সাম্পল পারমিটেড ইউজ, আপনি এখন A3 আপনার A1 একটা শপ আছে, এখন আপনি A3 রেস্টুরেন্ট করতে চাচ্ছেন, এখানে ফরগেট মি ইফ আই ই ক্লাস হওয়ার পরে এটা এখানে করে ফেলছে, বা আমি ফর এক্সাম্পলের সাথে এটা বলতেছি, যেমন A3 একটা শপ, রাইট, এখানে আপনি কর্নার শপ দিতে পারবেন, মানে আপনি এক্সপেক্ট করতেছেন আপনি রেস্টুরেন্ট করবেন, কিন্তু আপনি লিস্টটা পরে কিনেন নাই, আপনি এগ্রিমেন্টে চলে গেছেন অথবা এখানে লেনদেন করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হবেন। সেজন্য সবচেয়ে উত্তম হচ্ছে আপনার লাইসেন্স টু অ্যাসাইনের আগে লিস্টটা কোনো এক সলিসিটারের কাছে যাওয়া, ওইটা পড়া, বা নিজে যদি পড়তে পারেন, বুঝতে পারেন, ভালো করে পড়া এবং বুঝে তারপরে কমিটমেন্টে যাওয়া, এটা হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। এখন আমার কোয়েশ্চেন হলো, মনে করেন আপনার কাছে একজন ক্লায়েন্ট এলো, সে একজন অ্যাসাইনমেন্ট নিতে চাচ্ছে, এখন ওই লিস্টটা তো আগে কারো না কারো লিস্ট ছিল, কারো না কারোর ফেভারেট ছিল, তাহলে তার জন্য আসলে জিনিসটা ফেভারেবল কিনা এটাই তাকে দেখতে হবে, সে যা করতে চাচ্ছে সে সেই সমস্ত জিনিসগুলো করতে পারবে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি যাই যে অ্যাসাইনমেন্ট হয়ে গেল, অ্যাসাইনমেন্ট হওয়ার পরে সে মনে করলো যে সেও এটাকে আর কন্টিনিউ করতে পারছে না, তাহলে তার কি কোনো অপশন আছে নাকি? না, সে বিক্রি করতে পারবে যদি এটা, সে তাহলে আবার রিঅ্যাসাইন করতে পারবে। সো এটা একটা চেইন। এক্ষেত্রে যদি অ্যাসাইনমেন্টের কথা বলি, আমরা শুনি যে একটা আগা যে এগ্রিমেন্টের একটা কথা, অথরাইজড গ্যারান্টিড এগ্রিমেন্ট, সেই আগা বিষয়টা আসলে কি যদি? এইটা হচ্ছে যে কারেন্ট যে টেনেন্ট থাকবেন উনি গ্যারান্টি দিতেছেন দ্য নিউ টেনেন্ট উইল ফলো অ্যান্ড কমপ্লাই উইথ দ্য কন্ডিশনস গিভেন ইন দ্য লিজ। সো উনি রেসপন্সিবিলিটি অ্যাজ এ গ্রান্টর হিসাবে যে অ্যাসাইনি যিনি হবেন উনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনস, আপনার রেন্ট পেমেন্ট করা, রেন্ট রিভিউ যে রিকোয়ারমেন্ট, সবগুলো ফলো করবেন। এটা তো একটা অনেক বড় একটা অনারাস একটা গ্যারান্টি বলা যায়, কারণ যে নতুন টেনেন্ট আসবে সে তো কোনো কারণে যদি ডিফল্টার হয় তাহলে সেই যে পুরনো যে টেনেন্ট তাকেই সমস্ত লায়াবিলিটিসগুলো নিতে হবে। এই জিনিসটা সে কেন করবে আসলে? এটা মূলত এটা কিন্তু অনেক পুরনো লিজ যেগুলোতে, এগুলোতে এজিএ নাই। পরবর্তীতে যেগুলো এটা অনেকটা লিগালি আপনার যতটা লিজ আছে সবগুলোতে আপনি এজিএর যে অব্লিগেশন এটা দেখতে পারবেন। নতুন লিজ আপনি বলছেন, নতুন যেগুলো সব লিজ আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ল্যান্ডলর্ডের মোর সিকিউরিটি। ঠিক আছে, আপনি একটা লিজ নিছেন আমার কাছ থেকে 20 ইয়ার্সের জন্য, সো আই উড এক্সপেক্ট ইউ টু স্টে দেয়ার ফর 20 ইয়ার্স, গিভ মি দ্য রাইট। এখন আপনি অল অফ এ সাডেন চলে যেতে চাচ্ছেন, সো আপনি তো আমার কাছ থেকে প্রথমে নিছেন, সেজন্য আপনি গ্যারান্টর হবেন এটাকে সিকিউর করার জন্য। আপনি আপনার রেসপন্সিবিলিটি থেকে বের হয়ে আসছেন, সেজন্য আপনি গ্যারান্টর হচ্ছেন, আপনি বিনিময়ে আপনি নতুন টেনেন্ট দিয়ে যাচ্ছেন, এবং নতুন টেনেন্টকে আশা করা হচ্ছে যে আপনি যা আপনার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটাই রান করবে, এরা কমপ্লাই করবে। শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা অ্যাসাইনমেন্টের কথা বললাম, এখন আপনি আমাকে বলেন যে অনেক সময় আমরা অনেক কেস পাই যেখানে লিজ বলেন অ্যাসাইনমেন্ট হয়ে গেল, কিন্তু ওই ইয়েটা আপনার রেজিস্টার্ড হয় না, এবং ওরা আসে লাস্ট মোমেন্টে যে এটা তো 5 বছর আগে জিনিসটা হয়েছিল, কোনো রেজিস্ট্রেশন হয়নি, তাহলে এখন আমাদের উপায়টা কি বলবেন? দিস ইজ ভেরি টাফ কেস। সো আপনার
কোনো লিজ আপনার যদি যখন গ্রান্ট অফ এ নিউ লিজ হয় এটা মোর দেন 7 ইয়ার্স হয় ইট মাস্ট বি এটা একেবারে অব্লিগেশন হচ্ছে টু রেজিস্টার দ্য লিজ সো এখানে কেন করেন না এটা হচ্ছে নেগলিজেন্স সাধারণত এটা খুব রেয়ারলি হয় কারণ সবাই জানে যে এখানে রেজিস্ট্রেশনের একটা অব্লিগেশন আছে আপনি হয়তো জানেন যে লাইসেন্স টু অ্যাসাইন দেওয়া হয় আপনার উইদিন 3 মান্থস পিরিয়ড থাকে উইদিন দ্যাট টাইম আপনার কমপ্লিশন করতে হয় হ্যাঁ লাইসেন্স টু অ্যাসাইনের বেলায় এবং এটা আই থিঙ্ক ইটস অ্যান অব্লিগেশন সো অনেকেই হয় কি আমরা লিজের এখন যেটা আমরা দেখতে পাই হয়তো ওনারা কমপ্লিট করছেন কিন্তু আপনার HM ল্যান্ড রেজিস্ট্রির অনুযায়ী কমপ্লিশন করেন নাই ফর এক্সাম্পল ওনারা কমপ্লিশন করছেন TR1 প্রপারলি এক্সিকিউট করেন নাই আপনার ট্রান্সফার ডকুমেন্ট যেটা ওইটা হয়তো করেন নাই অথবা এখানে টাইটেলের কোনো সমস্যা আছে অথবা গ্রান্ট অফ এ নিউ লিজে দেখা যাচ্ছে যে ফ্লোর প্ল্যানের সমস্যা আছে সো দিজ আর অনেক কমপ্লিকেশন আসতে পারে বাট ইট ইজ অ্যান অব্লিগেশন টু রেজিস্টার ইফ দ্য লিজ ইজ মোর দেন 7 ইয়ার্স ওকে এখন 7 ইয়ার্সের মধ্যে আমি যেটা প্রশ্নটা ছিল যে করেননি তাহলে তার রেমেডিটা কি হবে মনে করেন কি একজন নেগলিজেন্ট ছিল কোন একজন সলিসিটর ছিল বা সলিসিটর ফার্মটা আর নেই সে সলিসিটর আর বেঁচে নেই তাহলে তার স্টিল ইজ এ লিজ হ্যাঁ even though it's not registered but still is a lease It's a valid lease. It's a valid lease but it's an unregistered lease দেন তার কাজটা প্রথম কাজ হবে ল্যান্ড রেজিস্ট্রির সাথে যোগাযোগ করে এটা রেজিস্টার করে এবং সেই ক্ষেত্রে তাকে হয়তোবা কিছুটা পেনাল্টি নট নেসেসারিলি এখানে অনেকটা ক্লোজ থাকে কোনো আপনার গ্রান্ট অফ এ নিউ লিজ আছে ইউ হ্যাভ টু রেজিস্টার উইদিন 3 মান্থস উইদিন হ্যাঁ এবং আপনার আফটার রেজিস্টার আপনার যখন রেজিস্ট্রেশন হবে উইদিন 5 ডেজের ভিতরে ইউ হ্যাভ টু প্রোভাইড মি দ্য আপডেটেড অফিস কপি অফ দ্য রেজিস্টার সো এটা ইজ কাইন্ড অফ অব্লিগেশন যদি এখানে কোনো ব্রিচ হয় সেক্ষেত্রে আপনার ল্যান্ডলর্ড ক্যান সেক লিগ্যাল অ্যাডভাইস কী ধরনের অ্যাকশন নিতে পারে অথবা দে ক্যান টেক অ্যান অ্যাকশন অ্যাজ ওয়েল দিস ইজ ক্যান বি এ ব্রিচ অফ লিজ অ্যাজ ওয়েল বিকজ ইটস অ্যান অব্লিগেশন ইন দ্য লিজ ইট ইজ অ্যাকচুয়ালি এখন আমার গ্রান্ট অফ লিজও হয়ে গেল বা অ্যাসাইনমেন্ট যাই হয়ে গেলো আমি আমার স্পেসটা পেয়ে গেলাম আমি আমার ইউজ শুরু করে দিলাম ঠিক আছে বিজনেস শুরু হয়ে গেল কিন্তু দেখা গেল যে হঠাৎ করে আমাকে বলা হলো যে আপনাকে এখন SDLT একটা ফি দিতে হবে ক্লায়েন্ট সে সম্পর্কে কোনো ধারণা ছিল না তাকে বলাও হয়নি সেই SDLTটা কি আসলে স্টাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটা স্টাম্প ডিউটি সো এটা টু বি ভেরি অনেস্ট ইটস অ্যান অব্লিগেশন আপনার যদি কোনো লিজ আপনার SDLT পেয়েবল হয় ইউ হ্যাভ টু পে দ্য SDLT এবং আপনার SDLT যে সার্টিফিকেট আছে আপনার 5 এটাকে কি বলে SDLT সার্টিফিকেট যেটা SDLT 5 সার্টিফিকেট যেটা ইউ হ্যাভ টু সাবমিট ইট উইথ ইউর HML AP1 হ্যাঁ আপনি যখন ল্যান্ড রেজিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন ইউ হ্যাভ টু সাবমিট ইট সো এইটা মূলত ডিপেন্ড করে এটা ক্যালকুলেশন টু বি ভেরি অনেস্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে এক্সাক্ট ক্যালকুলেশন উই ডু ইট অনলাইন সো এটা ক্যালকুলেশন হয় দুইটা ওয়েতে একটা হচ্ছে প্রিমিয়ামের উপর হ্যাঁ লিজের প্রিমিয়ামটা কি লিজের দামটা কি কোনো সেল প্রাইসটা কি হ্যাঁ সেল প্রাইসটা কি ওইটার উপর একটা আরেকটা হচ্ছে রেন্টের উপর ইয়ারলি রেন্ট কত এবং এটা কতভাবে ইনক্রিজ হবে আপনি এই ইনফরমেশনগুলো দেওয়ার পর দে উইল গিভ অ্যান ক্যালকুলেশন হাউ মাচ ইউ নিড টু পে বাট নর্মালি ইজ ভেরি লেস ইটস নট লাইক আপনার ওই যে আমরা বাইটলের প্রপার্টি যখন আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করি তখন দেখা যায় যে আপনার ল্যান্ড SDLTটা অনেক হাই কিন্তু কমার্শিয়াল লিজের বেলায় অনেক কম আচ্ছা থ্যাংক ইউ SDLT গেল আমাদের রেজিস্ট্রেশন গেল আমরা আরও একটা কোয়ারিজ পাই সেটা হচ্ছে আপনার টাইম ফ্রেম একজন যখন শুরু চিন্তা ভাবনা করলো যে সে একটা কমার্শিয়াল লিজে সে এন্টার ইন্টু করবে তারপর থেকে শুরু করে একদম এটাকে কনক্লুড করতে বা এন্ডেড হতে কতটা সময় আসলে লাগে ইটস ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু বি ভেরি অনেস্ট আমার কাছে এরকমও ফাইল আছে যেটা ইট হ্যাজ বিন পেন্ডিং ফর লাইক ওভার অ্যান ইয়ার এখন এটা একটু শেয়ার করি এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন এখানে 3টা পার্টি কাজ করে আপনার যখন একটা অ্যাসাইনমেন্ট হয় আপনি ইউ আর অ্যাক্টিং for example I'm acting for the assignee someone is acting for the assigner someone is acting for the landlord তিনটা পার্ট এবং তিনটা পার্টের অ্যাক্টিভ রুলের উপর ডিপেন্ড করবে হাউ কুইকলি উই ক্যান ফিনিশ দ্য জব উই ক্যান কমপ্লিট দিস ম্যাটার এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ল্যান্ডলর্ড এখানে আরো কিছু পার্টিস আছে যেমন আপনি যে সার্চের জন্য যান তাহলে সার্চের যে রিপোর্টগুলো আসবে সেগুলো তাহলে ম্যাটার করছে জি বা এইগুলা ইজ সার্চেস ইট ডাজন্ট টেক দ্যাট লং আপনার ইট ডিপেন্ডস করে আপনার কাউন্সিল কোন লোকাল অথরিটি এটার উপর অনেকটা ডিপেন্ড করে বা ইট ডাজন্ট টেক দ্যাট লং মেইনলি যেটা হয় এখানে যদি কোনো এক্সিস্টিং টেনেন্টের কোনো আউটস্ট্যান্ডিং কাজ থাকে কোনো ডিসপিউট থাকে লাইক ফর এক্সাম্পল কেউ একজন আপনার
ফর এক্সাম্পল কেউ এসি ফিট করছেন উইদাউট টেকিং কনসেন্ট ও উইদাউট টেকিং প্রপার কনসেন্ট এবং তাদের অ্যাপ্রুভ বিল্ডারের মাধ্যমে এটাকে ইন্সপেকশন করা হয় নাই, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড হয়তো এটাকে ডিলে করতে পারে। যে দেখেন ল্যান্ডলর্ড জিজ্ঞেস করতে পারে যে তুমি এটা প্ল্যানিং পারমিশনের যে রেস্ট্রিকশন যেটা আছে ওইটা রেকটিফাই করো। সো সেই ক্ষেত্রে সময় লাগতে পারে, বিভিন্ন কারণে সময় লাগতে পারে। নর্মালি we can say within 6 to 8 weeks we can finish, but it depends on all parties acting properly. Cooperation between all আচ্ছা, parties. এখানে যদি মনে করেন যে আপনি তাকে একটা এক্সপেক্টেড টাইম ফ্রেম দিলেন যেটা 4 মান্থসের মধ্যে এটা ফিনিশ হতে যাচ্ছে, বাট সামহাও এটা 4 মান্থসে ফিনিশ হলো না, এটা 8 মান্থস টু আরোটা বাড়তে থাকলো, তখন এখানে যে একটা কস্টিং থাকে বা এখানে যে টেনশনটা থাকে, এটার জন্য আসলে কি কোনো রেমেডি আছে নাকি এটা মেনেই নিতে হয় যে এটা? না, প্রপার্টিতে সবচেয়ে মজার জিনিস কি জানেন, প্রপার্টিতে আপনি ধরেন এটা নট অনলি কমার্শিয়াল প্রপার্টি, আপনার ইভেন আপনার যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি ফর এক্সাম্পল ফ্রি হোল্ড পারচেজ অথবা লিজহোল্ড পারচেজে যান, যতক্ষণ পর্যন্ত আপনি এক্সচেঞ্জ না করছেন ততক্ষণ পর্যন্ত কেউ কোনো পার্টি লিগালি বাইন্ডিং না। এনি পার্টি ক্যান কামস আউট ফ্রম দ্যাট এগ্রিমেন্ট। সো এটা হচ্ছে মজার সবচেয়ে বড় একটি মানে অ্যাডভান্টেজ বলা যায়, অ্যাডভান্টেজ বলা যায় বা ডিসঅ্যাডভান্টেজও বলা যায়। অনেক ক্ষেত্রে হয়ে গেল যদি খুব ইন্টারেস্টেড থাকে কেউ, যেমন বায়ারের বেলায় অনেকটা ডিসঅ্যাডভান্টেজ, বিকজ হি স্পেন্ড হিজ টাইম, আপনার সার্চেজের জন্য খরচগুলো বেয়ার করতে হবে ইরেসপেক্টিভ আপনার ম্যাটারটা কমপ্লিট হোক আর না হোক। কমার্শিয়াল লিজের বেলা যেখানে দেখা যায় যদি আন্ডারটেকিং দিয়ে দেওয়া হয় ফর ল্যান্ডলর্ড লিগ্যাল কস্ট, সেই ক্ষেত্রে যদি কোনো পার্টি এখানে আপনার কোনো কারণে বিকজ আন্ডারটেকিং দেওয়া মানে হচ্ছে ইজ এ লিগ্যাল প্রমিস টু গিভ দ্য মানি। হ্যাঁ, সো আরেকটা জিনিস আমি একটু বলি, আমি এটা মনে হয় আমরা এই পয়েন্টটা আমরা উই শুড, সো এই যে আমি প্রথম দিকে বলছিলাম যে আপনারা যখন লাইসেন্স টু অ্যাসাইন করবেন লিজটা ভালো করে পড়া। সো আমি একটু এক্সপিরিয়েন্স আমার একটু শেয়ার করি। আমি একটা লিজ কাজ করতেছিলাম, সো লিজটা হচ্ছে জাস্ট অ্যাসাইনমেন্ট কি আগের লিস্টটা, এটার আগের লিস্টটা যেটা গ্রান্ট হয়েছে যে অ্যাসাইনার যিনি থাকবেন ওনার কাছ থেকে আমার ক্লায়েন্টের কাছে ট্রান্সফার হয়ে চলে আসবে। সো লিজ অ্যাজ ইট ইজ থাকবে। সো যখন আমরা লিজটা পড়তেছিলাম তখন দেখলাম এই লিজের, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর শপ এবং উপরে একটা ফ্ল্যাট আছে। বাট এখানে যে ইউজের বেলায় এটা বলা হয়েছে অনলি আপনি ওই বিজনেস মানে ইয়েটা করতে পারবেন, শপ হিসাবে ইউজ করতে পারবেন। সো উপরে যেটা আছে এটা তো আপনি শপ হিসাবে ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। কিন্তু এখানে যে থাকার পারমিশনটা ল্যান্ডলর্ড দেয় নাই। সো যখন আমি এটা দেখি আমি বলি না, এটা হবে না, এখানে ডিড অফ ভেরিয়েশনের প্রয়োজন আছে, এটা পারমিশনের দরকার আছে। যদি আমরা পারমিশন না নেই তাহলে ল্যান্ডলর্ড যদি আইসা বলে যে এখানে আমি তো থাকার পারমিশন দেই নেই, আমি ব্যবসা করার পারমিশন দিচ্ছি, আমি তোমার লিজটা বাতিল করে ফেলতেছি, সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের সমস্যা হবে। সো সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা একটু আমার মনে হলো সেটা আমি বললাম, তখন আমি আমার ক্লায়েন্টকে অ্যাডভাইস করলাম না, উই নিড টু হ্যাভ এ ডিড অফ ভেরিয়েশন। সো উই আস্ক দ্য ল্যান্ডলর্ড টু গিভ আস এ ডিড অফ ভেরিয়েশন স্টেটিং দ্যাট my client will be allowed to keep his tenant upstairs. হ্যাঁ, সো এই যে কমপ্লিকেশনগুলো এটা সত্যিকার অর্থে উইল হ্যাভ টু লুক ইনটু ইট। এখানে একটু ইন্টারাপ্ট করি, তাহলে আপনি যে বলছিলেন যে ডিডের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট লিজের মধ্যে ছিল যে গ্রাউন্ড ফ্লোরটা ইউজ হবে শুধুমাত্র আপনার শপের জন্য, আর আপার ফ্লোরটা আপনার ইউজ হবে এটা রেসিডেন্সিয়াল। এটা কি হিসেবে ইউজ হবে সেটা বলা ছিল না। এখানে আপস্টেজ যেটা আছে ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল হিসেবে বলা হয় নাই, কিছুই বলা হয়। এখন যেখানে যে প্রিমিসটা দেওয়া হয়েছে পর্দা আপনার A1 শপের জন্য, কিন্তু আপস্টেজ যেটা এটা তো A1 শপ না, আপনি এখানে রাখতে পারবেন না বিকজ ইটস আ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। এখন মনে করুন টেনেন্ট সেটা বুঝতে পারেনি, টেনেন্ট আপস্টেয়ার্সে তার যে শপের যে এমপ্লয়ি ওদের ওখানে থাকার পারমিশন দিল, তখন সেই ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াবে? সেই ক্ষেত্রে লিগালি ইটস আ ব্রিচ। ল্যান্ডলর্ড ক্যান সে আই ডিডন্ট গিভ ইউ পারমিশন টু ডু রিসাইড দেয়ার। এরপর যদি পারমিশন জন্য চাই সেখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে করতে পারে। ডিড অফ ভেরিয়েশন অ্যাট এনি টাইম করা যায়, এটা দেন এগেইন ল্যান্ডলর্ড এগ্রিয়েবল কিনা। সো এইটা আমি করছি যখন লাইসেন্স টু অ্যাসাইনমেন্ট ছিল, তখন আমি ওইটা এই পয়েন্টটা রেজ করি এবং ল্যান্ডলর্ডের সলিসিটারের সাথে আমি আলাপ করি এবং ইমেলের মাধ্যমে বলি যে দিস ইজ দ্য সিচুয়েশন, ইউ হ্যাভ টু গিভ আ ডিড অফ ভেরিয়েশন। প্রথমে প্রপোজ করতে হয় অ্যাসাইনারের সলিসিটার থ্রু দ্য ল্যান্ডলর্ড সলিসিটার্স, অ্যান্ড পরবর্তীতে ল্যান্ডলর্ড দিয়ে দিছে। কারণ এটা দেখেন, দিস ইজ আ মিস্টেক মেড বাই হুয়েভার ড্রাফটেড দ্য লিজ। হ্যাঁ, প্রথমে যেটা ইনিশিয়ালি যিনি ড্রাফট করছেন এটা উনার মিস্টেক ছিল এবং যিনি কিনছেন যে সলিসিটার ছিল উনিও ওইটা দেখেন নাই। সো দিস ইজ ওয়ান অ্যানাদার আই থিঙ্ক ভেরি গুড এক্সাম্পল যে লিজটা পড়া ভেরি ইম্পর্টেন্ট। এবং লিজের প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা ফ্লোর কিভাবে কোন ইয়েতে ইউজ হবে সেটাও ক্লিয়ারলি বলা থাকা উচিত।
আচ্ছা, কারণ আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, আপনার হয়তো অনেক কমার্শিয়াল প্রপার্টি আছে, আপস্টেয়ার্স হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল। আপনি হয়তো জানেন যে স্পেশালি লন্ডনে রেসিডেন্সিয়ালের অনেক ক্রাইসিস, সো ইট হ্যাজ টু বি ইউজ, বা মানে রেসিডেন্সিয়াল পারপাসে আপনি ইউজ করতে হবে, আপনি কিন্তু অন্য পারপাসে ইউজ করতে পারবেন না, কারণ এখানে ক্রাইসিস আছে। সো দে গিভ মানে এক্সট্রিম প্রায়োরিটি যে এটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হবে। আচ্ছা, এটাকে ক্লিয়ারলি বলা থাকে। ইয়েস, কাউন্সিল ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাপ্রোচ। সো আপনার কোনো রেসিডেন্সিয়াল, লাইক ফর এক্সাম্পল আপনার উপরে একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে, আপনি এটাকে কোনো অবস্থায় কমার্শিয়াল হিসাবে ইউজ করতে পারবেন না অথবা কনভার্ট করতে পারবেন না। সেজন্য আমরা দেখি যে আমরা যে স্ট্রিটের সামনে যে সবগুলো থাকে উপরটা আপনার রেসিডেন্সিয়াল হিসেবে ইউজ হয় রেসিডেন্সিয়াল। এখানে স্ট্রিক্টলি কিন্তু কাউন্সিলের স্ট্রিক্ট অ্যাপ্রোচ, বিকজ আপনি হাউজিং ক্রাইসিস দেশে মানুষকে অ্যাকোমোডেট করতে পারতেছে না, সেক্ষেত্রে ভেরি মানে স্ট্রিক্ট অ্যাপ্রোচ, এটাকে কোনো কনভার্সন করা যাবে না টু কমার্শিয়াল। ওকে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে এই যে ডকুমেন্ট, আমরা লিগ্যাল ডকুমেন্টের কথা বলেছি, যে কমার্শিয়াল লিজের যে এগ্রিমেন্টটা, যে এগ্রিমেন্ট আপনার কাছে কি কোনো কপি আছে? আজকে আমরা দর্শককে দেখাতে পারি না, সো এগ্রিমেন্টের কথা বললাম, ডিড অফ ভ্যারিয়েশনের কথা বললাম, আমরা অ্যাসাইনমেন্টের কথা বললাম, এই প্রত্যেকটা কিন্তু এক একটা লিগ্যাল ডকুমেন্ট। এই যে লিগ্যাল ডকুমেন্টগুলোও আমাদেরকে মানে কতটা সেফলি আসলে রাখা উচিত, আর কোনো কারণে যদি হারিয়ে যায়, যে অনেকেই কমপ্লেন করে যে তার কাছে লিস্টে ছিল, কপিটা ছিল, কিন্তু সে সেটাকে আর খুঁজে পাচ্ছেন না, বা বাসা চেঞ্জ করেছেন, বা কোনো কারণে সেটি হারিয়ে ফেলেছেন, তখন তার উপায়টা কী হয়? টু বি ভেরি অনেস্ট, লিজ আপনি যখন রেজিস্টার করবেন, ইউ ক্যান, ইটস এ পাবলিক ডকুমেন্টস, এনিওয়ান ক্যান গেট ইন টু আপনার ল্যান্ড রেজিস্ট্রি, HM ল্যান্ড রেজিস্ট্রি ওয়েবসাইট অ্যান্ড ডাউনলোড দ্য কপি। আপনি লিজের কপি ডাউনলোড করতে পারবেন, অফিস কপি ডাউনলোড করতে পারবেন, ইটস নো প্রবলেম অ্যাট অল। সো যদি হারিয়ে ফেলেন, ইট উইল কস্ট অ্যারাউন্ড নাও আই থিঙ্ক £6। সো আপনার £6 যদি খরচ করেন, ইউ ক্যান ডাউনলোড ইট। লিজের কপিটা যদি এটা ইজিলি করে ফেলা যায়। বা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি যখন ধরেন আপনি একটা লাইসেন্স টু অ্যাসাইন কিনবেন, আপনি যে রেন্ট রিভিউ মেমোরেন্ডাম যেটা হয়, মানে প্রিভিয়াসলি রেন্ট রিভিউ হয়েছে কিনা, এটা আপনাকে মেক শিওর করতে হবে যে প্রিভিয়াস রেন্ট রিভিউগুলা প্রপারলি কন্ডাক্টেড হয়েছে কিনা, এবং সেগুলো আপনার ডকুমেন্টেড থাকতে হবে। অফকোর্স, এখন যদি ধরেন আপনার 20 ইয়ার্সের লিজ, 15 ইয়ার্স চলে গেছে, মাঝখানে 2টা রেন্ট রিভিউ হয় নাই, আমি এখন কিনছি, আই এম লায়াবল, কারণ কন্ট্রাক্টে লেখা আছে যে রেন্ট রিভিউ হবে। এখন সে কিন্তু ল্যান্ডলর্ড ব্যাকডেটে রেন্ট রিভিউ করতে পারে, সেক্ষেত্রে আমি যে এক্সপেক্ট করতেছি এখন আমি রেন্ট দিব 30,000, ল্যান্ডলর্ড হয়তো কনসিডার করতে পারে 2টা রেন্ট রিভিউ যদি করা হতো, এটা 35,000 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডলর্ড এটা অ্যাডভান্টেজ নিতে পারবে। সো এটাই ইম্পর্টেন্ট। এই যে আপনি বললেন যে ডকুমেন্টস রাখা, আপনার যদি আপনার রেন্ট মেমোরেন্ডাম, যেটা রেন্ট রিভিউ মেমোরেন্ডাম, এটা সাথে রাখা খুবই ইম্পর্টেন্ট, এটা যত্ন সহকারে রাখা উচিত। এবং এটা যেহেতু ল্যান্ড রেজিস্ট্রিতে থাকে না, সেহেতু টেনেন্টের কাছে ওইটা রাখার প্রয়োজন, এবং এটা প্রডিউস করা দরকার যখন অ্যাসাইনমেন্ট করবেন। এবং যারা কিনবেন তারা অবশ্যই এটা জিজ্ঞেস করবেন, কারণ ল্যান্ডলর্ড হ্যাজ লিবার্টি টু গো ব্যাকডেট করে সে রেন্ট রিভিউ করতে পারবে। সেক্ষেত্রে যিনি ঢুকবেন নতুন টেনেন্ট হিসেবে, উনি হয়তো সমস্যার সম্মুখীন হবেন। চমৎকার, আমার মনে হয় এই পয়েন্টটি খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শাফি ভাই এক্সপ্লেন করছিল যে রেন্ট রিভিউ যে টার্ম ক্লজটি লেখা থাকে, অনেক সময় দেখা যায় যে আসলে ল্যান্ডলর্ড বা রেন্ট রিভিউ করেন না সময় মতো, তো এটা সময় পাস হতে থাকে, এবং দেখা যায় সেটা যখন অ্যাসাইনমেন্টে চলে যায়, তখন ল্যান্ডলর্ড হঠাৎ করে তার মনে হয় যে আমার তো রেন্ট রিভিউ ক্লজে একটা ক্লজ ছিল, তা আমি তো এন্টাইটেলড যে একটু ইনক্রিজ, একটু রেন্ট পাওয়ার জন্য, হঠাৎ করে সেটা বাড়িয়ে দিতে পারেন। সো আপনি এই ক্লজ থেকে নিজেকে সেফ রাখার জন্য, বা এই ক্লজটিকে নিজের ফেভারে রাখার জন্য আপনারা সবসময় যেটি করবেন, যে রেন্ট রিভিউ যখন হয় তখন রেন্ট রিভিউর একটি ডকুমেন্ট দিয়ে থাকবে, সেটিকে বলা হয় রেন্ট রিভিউ মেমোরেন্ডাম। সেটি আপনারা ফাইলের মধ্যে রেখে দেবেন, কারণ যখন বিজনেস করতে যাচ্ছেন, বিজনেস ডকুমেন্টগুলো সেফলি রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শাফি ভাই, আর কিছু অ্যাড করতে চান? না আপু, লিজ এমন একটা জিনিস, আমরা কমার্শিয়াল লিজ যখন আমরা ড্রাফট করি অথবা পড়ি, we have to be these are very technical to be very honest. এটা আমরা যেভাবে আজকে আলোচনা করতেছি, এটা কিন্তু স্পেসিফিকলি সবার জন্য যে সেম অ্যাপ্রোচ হবে, দিস ইজ নট নেসেসারিলি দ্যাট। এটা জাস্ট একটা ওভারভিউ। হ্যাঁ, এটা ভেরি টেকনিক্যাল। এটা এরকম না যে আপনি জাস্ট ইয়েস দিস আমরা যেগুলা ক্লোজগুলো বলছি, এইগুলা ক্লোজ, দিস আর নট অল দ্য ক্লোজেস, দেয়ার আর মেনি আদার ক্লোজেস। উই হ্যাভ জাস্ট অনলি ডিসকাসড দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। যেমন আমি আপনাকে বলি, যেমন মোস্ট অফ দ্য কমার্শিয়াল লিজ আপনি যদি দেখেন, যদি আপনার রেন্ট আনপেইড থাকে ফর 21 days, ল্যান্ডলর্ড ক্যান রি-এন্ট্রি দ্য প্রপার্টি, পজিশনে যেতে পারে। হ্যাঁ, তারপরে আপনার অল্টারেশনের ব্যাপারগুলো থাকে, প্ল্যানিং পারমিশনের ব্যাপার থাকে। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে আমরা যখন দেখি আপনার
আপনার ধরেন ল্যান্ডলর্ড কাজ করাতে হচ্ছে, সেই ক্ষেত্রে তার পারমিশনের ব্যাপারটা এখানে থাকে, যে সে এন্ট্রি করার পারমিশন, রিএন্ট্রি পারমিশন, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনার হয়তো এই বিল্ডিংটা হচ্ছে 3 স্টোরি বিল্ডিং, আপনাকে শুধু গ্রাউন্ড ফ্লোর দেওয়া হয়েছে এবং কোনো একটা ইমার্জেন্সির কারণে আপনাকে ফায়ার নোটিশ দিয়ে ঢুকতে হবে। সো অনেকে মনে করেন, আমি একটা এরকম পাইছি যে টেনেন্ট এসে বলতেছেন ওয়াই আই শুড let him access. I said, look, read your lease. আপনার লিজে তার পাওয়ার দেওয়া আছে সে ঢুকার। সো এইটা হচ্ছে আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। এখন আপনি একটা প্রিমিস নিলেন, এটা থেকে বিজনেস করবেন, ইউ আর দেয়ার। তো আপনার যদি আপনার রাইটস এবং আপনার কী কী করণীয় এটা যদি না বুঝেন, না জানেন, তাহলে সমস্যা। সেটাই, এটা শুধুমাত্র যে এই যে এন্ট্রির কথাটা বললেন, এটা কিন্তু রিপেয়ারের ক্ষেত্রেও কাজ করে, যে যখন সে রিপেয়ার করতে আসবে তার যে রেসপন্সিবিলিটি ল্যান্ডলর্ডের, তখন তাকে অবশ্যই অ্যাক্সেসটা দিতে হবে এবং সেই অ্যাক্সেসটা যদি কোনো কারণে ডিনাই করা হয়, সেই ক্ষেত্রে তাকে কনসিকুয়েন্সেস অবশ্যই ফেস করতে হবে। সাবলিজ বলে একটি কথা আমরা শুনতে পাই, সাবলিজ সম্পর্কে যদি দুই এক লাইনে কিছু বলতেন। Most of the commercial lease, sublease is not allowed. Okay. Some of the commercial lease they basically allow, but is with the consent of the landlord, and sublease is completely prohibited, to be very honest. And they don't want property to be subleased. Subleased, okay. এই যে বলেন যে কনসেন্ট, উইথ দ্য কনসেন্ট অফ দি ল্যান্ডলর্ড, এবং সেখানে একটি কথা লেখা থাকে যে রিজনেবলি। এইটা বলতে আসলে কি বোঝায়? It's a reasonable test is that এটা অনেক ক্ষেত্রে আপনার দেখেন ওই যে রেন্ট রিভিউর ক্ষেত্রে অনেক সময় প্রপোর্শনেট, রিজনেবল বা কস্টের বেলায় যখন কোনো কস্ট আসে, এটা হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট, সো এখানে রিজনেবলনেসটা আসে। ধরুন ফর এক্সাম্পল, আই ক্যারিড আউট সাম ওয়ার্ক এজ আ ল্যান্ডলর্ড, রাইট? এখন আপনাকে যে টেনেন্ট আছেন, আমি ওনাকে ইনভয়েস দিলাম যেটা আপনার রিজনেবল না। এখানে রিজনেবল বলতে কি বোঝানো হয়েছে? আসলে সত্যিকার অর্থে এই কাজ অন্য মানুষ দিয়ে করালে এটা কত কষ্ট আসতো এবং যে কষ্টটা আসছে এটা কি ওই কষ্টের সাথে সামঞ্জস্য কিনা। আচ্ছা, যদি এখানে ডিফারেন্সটা বেশি থাকে তাহলে এটা রিজনেবল না। এটা তাহলে লিটিগেশন পর্যায়ে না যাওয়া পর্যন্ত এটা আনসার করা যাচ্ছে না, বা এটা সাধারণত এটা তেমন আনরিজনেবল হয় না। কারণ হয় কি, বিল্ডার যারা আসেন কাজ করেন, এটা মেইনলি দেখেন ল্যান্ডলর্ড তারা তো সত্যিকার অর্থে একটা প্রপার্টি যদি কাউকে ভাড়া দেয়, এটা কখনো চাইবে না সে যুদ্ধ করতে যাবে ওই জায়গায়। তার ইচ্ছা হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে টেনেন্ট আমার প্রপার্টিতে থাকবে, সে আমাকে রেন্ট দিবে। অ্যাজ লং অ্যাজ ইউ পে দ্য রেন্ট, লুক আফটার দ্য প্রপার্টি, আপনার যে রিফারবিশমেন্ট বা আপনার যে কন্ডিশনগুলো আপনি ফুলফিল করেন, ল্যান্ডলর্ড শুড হ্যাভ এনি প্রবলেম। এখানে ল্যান্ডলর্ড কোনো ল্যান্ডলর্ডে আমি দেখি নাই যে দে ওয়ান্ট টু, very extreme cases where they have very what is called the relationship is not that great, ওই জায়গায় কিছু সমস্যা আমরা সাধারণত দেখে থাকি, বা এটা মেইনলি হয় পুয়ার মেনটেনেন্স অফ দ্য প্রপার্টি অ্যান্ড অল দিস থিং। এটা উভয় পক্ষের হতে পারে। অনেক সময় দেখা যায় ল্যান্ডলর্ড ইজ রিলাক্টেন্ট টু মেনটেন দ্য প্রপার্টি প্রপারলি। হ্যাঁ, অনেক প্রপার্টি আছে যে আপনার ল্যান্ডলর্ড কোনো কাজ করাচ্ছে না, যেগুলো সো এই ধরনের সিচুয়েশনে এটা উভয় পক্ষের দিকেই যায়। সেক্ষেত্রে কি একটা যে শিডিউল অফ কন্ডিশন, যেটা এটা নিয়ে রাখলে আসলে ভালো হয় টেনেন্টের জন্য, তাই না? যে আমি একটা প্রপার্টিতে এন্টার করলাম, আমার এন্ট্রিটা হলো, এরপর শুরুতেই কন্ডিশনটা কীরকম, সেই শিডিউল অফ কন্ডিশনটা যদি নিয়ে রাখি, তাহলে যখন আমি আমার এই প্রপার্টিটা আবার যখন আমি ল্যান্ডের কাছে ফিরিয়ে দেবো, তখন যেন আর আসলে সেই ধরনের কোনো মানে ডিসপিউট না হয়। হ্যাঁ, এটা দেখেন, যখন এখানে অনেক জিনিস হয়ে যায়, যেমন আপনার পরিবর্তন হয় ব্যবসায়, আপনার অনেক জিনিস পরিবর্তন হয়। কিছু জিনিস আছে, যেমন আপনি ধরেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, এটা আপনার পরে ফ্রাইড চিকেন শপ করে ফেলছে। সো এখানে এই যে আপনার যে ইকুইপমেন্টগুলো হয়তো আপনি সরাই ফেলতে পারবেন, স্ট্রাকচারালি ইউ ক্যান চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ শাফি ভাই। আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদেরকে এতক্ষণ, আমাদের সাথে থাকবেন। আমাদের নেক্সট এপিসোডে আমরা নতুন একটি অতিথি নিয়ে কথা বলবো। শাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ইনসাইটসের জন্যে। আর আমাদের যে এই যে আয়নের লিগ্যাল শো, আপনারা আমাদেরকে সরাসরি কোয়েশ্চেন করতে পারবেন। আপনাদের কোনো লিগ্যাল ইস্যুস থাকলে আমরা সেই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে দুজন কলার কল করেছিলেন, আমরা তাদের আনসার করতে পারিনি, বিকজ এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন ছিল না। প্রিয় দর্শক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।